আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের আজকে ফিজিক্স 2 ওয়ালাইকুম এর আসসালাম। সেকেন্ড চ্যাপ্টার আমরা পড়ব, যেটার নাম হচ্ছে মডার্ন ফিজিক্স। তো মডার্ন ফিজিক্সের আমাদের প্রথমের টপিকটা হচ্ছে যে বোরের অ্যাটম মডেল, মানে বোরের পরমাণুর মডেল। তো বোর যে পরমাণু মডেলটা দিছে ওইটা হচ্ছে মূলত রাদারফোর্ডের পরমাণুর মডেলের ডিফেক্টগুলা উম, কিছুটা সলভ করার পরে বোর তিনটা তার মতবাদ দিছে, যেগুলোকে বোরের অ্যাজাম্পশন বলা হয়। ঠিক আছে? তো বোর আমাদেরকে তিনটা অ্যাজাম্পশন দিছে। তার প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে যে ইয়ে নিয়ে, অরবিটাল নিয়ে। ইলেকট্রন যে অরবিটালগুলোতে মানে যে অরবিটালগুলোতে ঘোরে, মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, ওই অরবিটালগুলোর একটা ওই অরবিটালগুলোতে ঘোরার জন্য ইলেকট্রনের একটা কণিক ভরবেগ সৃষ্টি হয়, যেটাকে বোর এল নাম দিছে। তো এল ইকুয়ালস টু, যে সূত্রটা দিছে ওইটা হচ্ছে এল ইকুয়ালস টু এন এইচ বাই টু পাই। এখানে এন হচ্ছে অরবিটাল সংখ্যা, মানে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এভাবে। ঠিক আছে? প্রথম শক্তি স্তরের জন্য এন এর মান হচ্ছে 1, দ্বিতীয় শক্তি স্তরের জন্য এন এর মান 2। সো বোর আমাদেরকে এই সূত্রটা দিছে। আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটা আমরা সবাই জানি। তো বোরের সেকেন্ড অ্যাজাম্পশনটা কি? সেকেন্ড অ্যাজাম্পশনটা হচ্ছে যে যখন ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে অরবিটাল গুলাতে ঘুরে, তখন ইলেকট্রন কোনো এনার্জি বা শক্তি রেডিয়েট করে না বা শোষণ করে না। আর থার্ড অ্যাজাম্পশনটা হচ্ছে যে যখন ইলেকট্রন কোনো একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে জাম্প করে, তখন এটা এনার্জি রেডিয়েট করে, মানে বিকিরণ করে বা শোষণ করে। এই বিক্রিয়ত শক্তির মান হচ্ছে যে E2 মাইনাস E1 ইকুয়ালস টু এইচ এফ। মানে একটা শক্তি স্তর যদি E1 হয় আর একটা শক্তি স্তর যদি E2 হয়, মানে এনার্জি, শক্তি স্তরের এনার্জি, তো একটার এনার্জি বিয়োগ আরেকটার এনার্জি ইকুয়ালস টু এইচ এফ। ঠিক আছে ব্যাটম্যান? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে। তো আমরা পরিবর্তনকে সবসময় ডেল দিয়ে লিখতে পারি। তো ডেল ই লিখছি আমরা, যেহেতু এনার্জি। তো ইকুয়ালস টু এইচ এফ। তো এটা হচ্ছে মূলত বোরের তিনটা স্বীকার্য। এফ ইকুয়াল সি বাই ল্যামডা না? এফ ইকুয়ালস টু, হ্যাঁ, সি বাই ল্যামডা। তো এটা মূলত বোরের অ্যাজাম্পশন। বোর যে তিনটা জিনিস দিছিল, এটাই। তো বোরের অ্যাজাম্পশন গেল। এখন আমরা এখান থেকে বোরের ফর্মুলা থেকে দুইটা ফর্মুলার আমরা ডিরাইভেশন শিখব। ঠিক আছে? ঠিক আছে। তো আমাদের বোরের প্রথম ফর্মুলার ডিরাইভেশনটা হচ্ছে যে ক্যালকুলেশন অফ রেডি। রেডি কি? রেডি হচ্ছে মানে ব্যাসার্ধ। নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে দূরত্বটা, ওটাকে আমরা ব্যাসার্ধ ধরি আর কি। মানে নিউক্লিয়াস তো কেন্দ্রে থাকে, তো ইলেকট্রন হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে থাকে, বা একটা দূরত্ব থাকে, রেডিয়াস না বলে ই যেটাকে আমরা লিখছি কেন? রেডিয়াস বলি আর কি। ঠিক আছে? রেডিয়াস আর রেডিয়ার। তো এখানে আমরা একটা পরমাণু আঁকলাম, যেটার একটা শক্তি স্তরে ইলেকট্রন আছে আর একটা হচ্ছে কেন্দ্রে নিউক্লিয়াস। তো ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্বটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ঠিক আছে? তো ঠিক আছে। এখন নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের উপর যে বলটা ক্রিয়েট হবে, ঠিক আছে, আমরা জানি যে দুইটা বস্তুর উপর মানে দুইটা বস্তুর মাঝে বল কাজ করে। ঠিক আছে? তো ওইটার নাম হুম। দিছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি হবে? ওই যে আমরা কুলম্বের সূত্র থেকে বল বলের শিখছি না, সূত্র শিখছি না? হুম। কে হ্যাঁ। কিউ কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। ই ইকুয়াল কে কিউ বাই স্কোয়ার এটা। হ্যাঁ, কে কে তারপরে এম কিউ বাই আর স্কোয়ার, এরকম কিছু একটা শিখছিলাম, যাই হোক। তো আমরা কুলম্বের সূত্র থেকে এটা লিখতে পারি। কে হচ্ছে যে মানে 1/4 পাই এপসিলন। ঠিক আছে? হুম, ঠিক আছে। আর জেড হচ্ছে যে পরমাণুর ভর, মানে যে পরমাণুটা নিছি ওইটার ভর, যেটাকে ভর সংখ্যা। যেটাকে আণবিক ভর বলা হয় আর কি। হ্যাঁ, ভর সংখ্যা। আর এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। মানে ইলেকট্রনের দুই ধরনের চার্জ আছে না, একটা প্লাস চার্জ, একটা মাইনাস চার্জ। তো এখানে একটা প্লাস চার্জ আর এটা হচ্ছে মাইনাস চার্জ। এটা ইলেকট্রনের ভর হবে না একটা? না না, ভর হবে না, এটা চার্জ। এটা আমি করে দেখছি পরে। আচ্ছা। বুঝছস? হুম।
তো ডিভাইড বাই আর স্কোয়ার, আর মানে তো রেডিয়াস ব্যাসার্ধ, এটা আমরা জানি। তো তারপরে ইয়া আমরা যখন কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরি, ঠিক আছে, ধরো একটা বাঁকা রাস্তায় কেন্দ্র করি, আমরা কোনো কিছুকে একটাকে কেন্দ্র করে ঘুরি, ঠিক আছে, বৃত্তাকার পথে। তো তখন আমাদের কেন্দ্রমুখী বল কাজ করে। তো কেন্দ্রমুখী বলটার মান কি শিখছি আমরা নিউটনিয়ান বলবিদ্যাতে, এমভি স্কোয়ার বাই আর না? হুম, হ্যাঁ, এখানে ভিটা হচ্ছে যে বেগ নিয়ে এই মানে বস্তুটা বা ইলেকট্রনটা ঘুরতেছে, ঠিক আছে। ঠিক আছে। আর হচ্ছে ব্যাসার্ধ, আর এম হচ্ছে ওই জিনিসটার ভর আর কি, ইলেকট্রনের ভর। তো সিস্টেম উইল বি স্টেবল, যখন আমরা সিস্টেমটাকে স্টেবল করতে চাইবো, মানে এটা এভাবে ঘুরতে থাকবে, ঠিক আছে, হুম, কোথাও ছিটকে পড়বে না। যখন আমরা এখানে কেন্দ্র বরাবর ঘুরতে থাকি, কেন্দ্রমুখী বল যদি না থাকতো আমরা ছিটকে যেতাম, এই যে এদিকে ছিটকে যেতাম, ঠিক আছে, হ্যাঁ, নিচের দিকে, যেরকম ভাবে পৃথিবী আমাদেরকে আটকে রাখছে গ্র্যাভিটি দিয়ে। গ্র্যাভিটি যদি না থাকতো তাহলে আমরা ছিটকে যেতাম পৃথিবী পৃষ্ঠ থেকে, ওইভাবে। তো এটাকে স্টেবল করে যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স সমান হয়, ঠিক আছে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটা কেন্দ্র বিমুখী বল না? কেন্দ্রবিমুখী বল না, এটা হচ্ছে যে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যকার আকর্ষণ বল। আচ্ছা। এখানে মাইনাসটা দ্বারা আকর্ষণ বোঝানো হচ্ছে, এই যে ইলেকট্রনের মাইনাস দেখতে পাচ্ছ না, মাইনাস চার্জ, এটা দ্বারা আকর্ষণ বোঝানো হচ্ছে, বুঝছস। আচ্ছা, হুম, এটা ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বল। আর সেন্ট্রিফিউগাল ফোর্স তো বললাম কেন্দ্রমুখী বল। তো এই দুইটা সমান হলে তো ইলেকট্রনটা আমাদের কক্ষপথটা ঘুরতে থাকবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এটা এইভাবে স্টেবল থাকবে সারা জীবন, ঠিক আছে। তো আমরা হুম। সমান লিখলাম, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সমান সেন্ট্রিফিউগাল ফোর্স লিখলাম। তো এটাকে 1 নং দিলাম। একটা কই গেছে? হুম, এই যে স্কোয়ার আচ্ছা, না, স্কোয়ার হয়েছে, আচ্ছা, এখানে মাইনাসটা ইগনোর করিস, কারণ মাইনাসটা হচ্ছে যে ইয়া আকর্ষণ বোঝাচ্ছে, ঠিক আছে। তো মাইনাস না দিলেও চলে, একটু বুঝে আসছে। ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু বোরস ফার্স্ট পোস্টুলেট, তো বোরের ফার্স্ট অ্যাজাম্পশনটা কি ছিল? কৌণিক ভরবেগ L ইকুয়ালস টু NH বাই 2 পাই না, হ্যাঁ, এটা লিখবি। এ দেখ, বোরের প্রথম অ্যাজাম্পশন অনুসারে L ইকুয়ালস টু NH বাই 2 পাই। L মানে হচ্ছে অ্যাম্বিয়ার, এটা আমরা ছোট ক্লাসে শিখে আসছি, এই যে L ইকুয়ালস টু এমভি আর, এমটা হচ্ছে ভর, ভিটা বেগ, আর আরটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। আর এটাকে পুরাটাকে বলে যে কৌণিক ভরবেগ মানে এল। কৌণিক ভরবেগ গেল, হ্যাঁ, আমরা এটা কোত্থেকে পাইছি আমি বলি। এল ইকুয়ালস টু আমরা এই নিউটন বলবিদ্যায় একটা জিনিস শিখছিলাম, এই পি আর আর এর ক্রস গুণফল, মনে আছে? মনে নেই। পি আর আর এর ভেক্টর গুণফল হচ্ছে যে ইয়া এল। তো পি মানে কি ভরবেগ না, হ্যাঁ, তো ভরবেগ কি এমভি, এই যে এখান থেকে আসছে, বুঝা গেছে। বুঝছি। তো এখন অ্যাম্বিয়ার লিখলাম। এবার এই পুরা যেটা আছে এটাকে পুরাটাকে দুই পাশে স্কোয়ার করব, স্কোয়ার করে ভি স্কোয়ারের মানটা আমরা বের করব, এম আর আর স্কোয়ারটা এখানে পাঠাই দিব, এটা তো বুঝছস। বুঝছি। এবার ভি স্কোয়ারের যে ভ্যালুটা আসছে ওইটা 1 নং সমীকরণে বসাবো, এখানে ভি স্কোয়ার আছে না, হুম, এই কারণে আমরা ভি স্কোয়ারের মান বের করছি। তো এটা 1 নং এ বসাই দেওয়ার পর আমাদের এই জিনিসটা আসে, এটা নিজেরা ক্যালকুলেশন করে দেখবে আর কি। এটা ইয়া না, ইয়ার ওই কক্ষপথের ব্যাসার্ধ। হ্যাঁ, এটা কক্ষপথের ব্যাসার্ধের সূত্র। এখন আমরা কোনো কিছু ধরতে প্রথমে এক হিসাব করি না, কোনো নাম্বার ধরতে, মানে যে কোনো হুম, কিছুর জন্য ইনিশিয়াল বের করতে এক হিসাব করি। তো হ্যাঁ, তো এখন আমরা যদি এক কার আণবিক ভর হাইড্রোজেনের, হ্যাঁ, তো আমরা যদি হাইড্রোজেনের জন্য হিসাব করি তাহলে আর ওয়ান সমান কি আসে, যেহেতু 1 নাম্বার কক্ষপথ, হাইড্রোজেনের একটাই কক্ষপথ আছে, সো হাইড্রোজেনের জন্য আমরা কি যদি হিসাব করি, জেড এর মান হবে 1, এন এর মান হবে 1, ঠিক আছে। হ্যাঁ,
বাকিটা আমরা ক্যালকুলেশন করে আমরা এটা পাই, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রনের ভর, 0.05 এটা ইলেকট্রনের চার্জ। 0.053 ন্যানোমিটার, এটা আমরা R1 সমান পাই। এটা ইলেকট্রনের ভর। m হচ্ছে ইলেকট্রনের ভর, হ্যাঁ। আচ্ছা তারপর আমরা এই ইকুয়েশনটা থেকে, এই যে পুটিং ভি স্কয়ার ভ্যালু যেটা আছে, এই ইকুয়েশনটা থেকে আমরা কি লিখতে পারি? আর সমানুপাতিক n স্কয়ার লিখতে পারি না? হ্যাঁ সমানুপাতিক সম্পর্কই তো। তো আর সমানুপাতিক যদি n স্কয়ার লিখতে পারি, তাহলে আর n এর জন্য কি হবে? আর n এর জন্য আমরা এটা কনস্ট্যান্ট না? R1 তো কনস্ট্যান্ট, R1 আমরা বের করছি, হ্যাঁ এটা কনস্ট্যান্ট মান না? হুম তো সমানুপাতিকটা তুলি দিয়ে আমি R1 বসাইলাম, যেহেতু এটা কনস্ট্যান্ট মান। এখানে তুই মানটাও বসাইতে পারোস, 0.053, ঠিক আছে? এটা বুঝা মানে এখানে এটা বোঝা n যাচ্ছে? স্কয়ার বাদে বাকি n স্কয়ার বাদে বাকিগুলো কনস্ট্যান্ট থাকবে আর কি। না, 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 বাকিগুলা কনস্ট্যান্ট কেমনে থাকবে? আর n এর মান মানে বারবার পরিবর্তন হচ্ছে না? কক্ষপথ চেঞ্জ হলে শুধু n এর মান চেঞ্জ হবে, বাকিগুলো সেম থাকবে। হ্যাঁ, হ্যাঁ। যখন কক্ষপথ 3 হবে, তাহলে R3 equals to 3 স্কয়ার R1, ঠিক আছে? R1 চেঞ্জ হবে না কখনো, R1 হচ্ছে কনস্ট্যান্ট। বুঝছো? হ্যাঁ বুঝছি। তো এই সূত্রটা আমরা পাই। তো আমরা সবসময় রেডিয়াস বের করার জন্য এই সূত্রটা ইউজ করতাম আর কি। ইন্টারে এটা আমরা পড়ছিলাম। এটার বুঝছি যে এগুলো মনে আছে। তো এটা হচ্ছে মূলত আমাদের রেডির ক্যালকুলেশন। এইটুকু পর্যন্ত আনি দেখাইতে হবে। ওকে বুঝা গেছে? কোনো প্রশ্ন? নো প্রশ্ন। স্টুডেন্ট অন্যরা? মুশফিক? নো 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 মুশফিক? আমি তো হঠাৎ করে আচ্ছা, যেহেতু প্রশ্ন নাই, আমরা ইয়াতে জায়গা আমাদের নেক্সট ডিরাইভেশনে চলে যাই। তো আমাদের নেক্সট ডিরাইভেশনটা হচ্ছে বোরের সেকেন্ড ডিরাইভেশন, মানে বোরের ফর্মুলা। আচ্ছা এটা কি হচ্ছে আচ্ছা, তো আমাদের সেকেন্ড যে ডিরাইভেশনটা হচ্ছে, ওটা হচ্ছে টোটাল এনার্জির ক্যালকুলেশন। টোটাল এনার্জি সম্বন্ধে আমরা কি জানি? ব্যাটম্যান? টোটাল এনার্জি? হ্যাঁ, টোটাল এনার্জি বলতে মাথায় কি আসতেছে? পুরা ইলেকট্রনটার পুরো এনার্জি আর কি। না, বল না। পুরো গতিশক্তি, ইলেকট্রনটার গতিশক্তি। গতিশক্তি? হ্যাঁ অনলি টোটাল এনার্জি মানে কি? কোনো বস্তুর গতিশক্তি বিভব শক্তির যোগফল না? হ্যাঁ ইলেকট্রনটা ঘুরতেছে তো এটা তো শুধু গতিশক্তি থাকবে। না, 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 এটা তামি থাকলো না বিভব বিভব শক্তি থাকবে। শক্তিও কাজ করে। বিভব শক্তিও কাজ করে, এখানে দেখাবো। দেখো। আচ্ছা আচ্ছা, তো আমরা আগের মতো ওই পরমাণু আঁকলাম, একটা নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসের পর জেড, এখানে ই আছে আগে থেকেই। আর এটা হচ্ছে ই মাইনাস, এটা হচ্ছে মাইনাস চার্জটা, মানে ইলেকট্রন বাইরে যেটা আছে, ঠিক আছে? হুম, হ্যাঁ আর এম এম দেওয়া আছে এখানে ইলেকট্রনের ভর। যাই হোক, তো আমরা টোটাল এনার্জি সম্বন্ধে জানি যে এটার বিভব শক্তি আর গতিশক্তির যোগফল, এই দুইটা মিলাই হুম, টোটাল এনার্জি হয়। তো আমরা প্রথমে বিভব শক্তির জন্য মানে এক্সপ্রেশনটা বের করব, বিভব শক্তির ডিরাইভেশনটা করব। তো ইলেকট্রনের বিভব শক্তিটা কি হবে? ইলেকট্রনের একটা অংশের যে ইলেকট্রোস্ট্যাটিক বলটা আছে, ঠিক আছে? প্রথমটা। ইলেকট্রোস্ট্যাটিক বল, ঠিক আছে? ফার্স্টে আমরা ইলেকট্রোস্ট্যাটিক বল বের করছিলাম, দেখছিলি? এই যে হ্যাঁ এটা। তো হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক বলটা আমরা লিখব, ঠিক আছে? হুম, ওইটাকে ঠিক আছে। ইন্টিগ্রেশন করলে এটার পুরাটার বিভব শক্তি চলে আসবে, ঠিক আছে? ইলেকট্রনের মধ্যে যে শক্তিটা সঞ্চিত আছে এটা চলে আসবে, ঠিক আছে? হুম, তো ঠিক আমরা আছে। ইলেকট্রোস্ট্যাটিক বলটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের লিমিট কি হবে? লিমিট হবে যে আমরা ইলেকট্রনটা কোথায় ছিল, ইলেকট্রনটা কোথায় বলতো? ইনফিনিটিতে। ইন- ইনফিনিটি। অসীমে। তো অসীম থেকে আমরা হুম, ইলেকট্রনটাকে একটা শক্তি স্তরের মধ্যে আনবো। তো হ্যাঁ শক্তি স্তরটার জন্য রেডিয়াস কত হবে? আর হবে। হুম, এটা হচ্ছে লিমিট। লিমিট বোঝা গেছে? বুঝছি। বাকিটা হচ্ছে যে
ক্যালকুলেশন। এখানে এগুলো সব কনস্ট্যান্ট, শুধু 1/r² কে আমরা ইন্টিগ্রেট করব। তারপর লিমিট বসাই, এই মানটা আনবো। একটু বোঝা গেছে? বুঝা গেছে। এখানে জাস্ট ক্যালকুলেশন, এখানে আর কিছু নাই। তারপরে বিভব শক্তি পাইছি, এবার গতিশক্তি বের করতে হবে না? তো এখন হ্যাঁ গতিশক্তিটা হবে, আমরা কি জানি গতিশক্তি সূত্র 12 mv², এটা আমরা সবাই জানি। এবার ভিটা হুম, কোত্থেকে আসবে? বের করছি যখন দেখ কোথা থেকে? এই যে ভি, শুরুতে। ভি হ্যাঁ এটা ভি ভি স্কয়ারের মান। পিস করুন। এটা আসলে ক্যালকুলেশন করে এটাই আসে, মানে এটাই বলতে গেলে, বুঝছস? জি। তো ভি স্কয়ারের মান এটা, সরি এখানে একটা ভুল হইছে। এম কই গেছে এম এম এমভি স্কয়ারের মানই এটা, ঠিক আছে? আচ্ছা, একসাথে গুণ করে দিয়েছি। হ্যাঁ, আমরা ওই যে ভি এর মান আর ইয়া যখন ইলেকট্রনের ভরটা গুণ করব, তখন ওইভাবে ক্যালকুলেশন করে এই জিনিসটা আসে। এটা ওই যে ফার্স্টে যেটা করছিলাম ওইখান থেকে ক্যালকুলেশন করে আসে। যাই হোক, এটা মনে রাখলে চলবে। আমরা বা এটাও বসাই দিতে পারোস, এখানে যেটা আসছে এটা নিয়ে আসি এখানে বসাই দিতে পারোস, ঠিক আছে? হ্যাঁ এভাবে মনে রাখলেও চলবে, মাইনাসটা ইগনোর করি, ঠিক আছে? ওকে। তো থাকলো, এবার 2 গুণ করলে এখানে 8 হয়ে যাবে, এটুক তো বুঝতেছি। তারপরে টোটাল এনার্জি তাহলে কি হবে? দুইটার যোগফল, যোগ করে দিবি যা আসবে তা। আচ্ছা, এবার এখানে আর এর মান বসাই দিব। আর কোনটা? এই যে এখানে বের করছি, এই যে n স্কয়ার h স্কয়ার এপসিলন ডিভাইডেড বাই পাই। এন স্কয়ার ইন্টু আর ওয়ান। হ্যাঁ, এন স্কয়ার ইন্টু আর ওয়ান। না এটা ওইটা দিতেও ইয়া করতে পারবো না আমরা, কি? ক্যালকুলেশন করতে পারবো না এখানে। এখানে ক্যালকুলেশন করার জন্য তো এটা সুইটেবল না, আচ্ছা এই কারণে আমরা এটা বসাবো, এটা নিব n স্কয়ার h স্কয়ার এপসিলন, এটা নিব। ওইটা তো ম্যাথ করার জন্য, ওইটা আলাদা। তো এটা যখন আর এর মান বসাবো, এখানে এই যে দেখ বসাইলাম। তারপরে আমরা ক্যালকুলেশন করার পরে পুরাটাকে, তারপরে ইএন সমান এটা আসছে, এটা হচ্ছে এনার্জির এক্সপ্রেশন। এটা একটু রেখে দিলে চলবে, ঠিক আছে? সূত্রের ডিরাইভেশন এগুলো আসবে? কোন সূত্রের ডিরাইভেশন? এই যে এগুলো সূত্রের ডিরাইভেশন না? হ্যাঁ, এই দুটা তো ডিরাইভেশনই বুঝাইলাম। এগুলো আসবে তো? অবশ্যই। আচ্ছা তারপরে আমাদের, আচ্ছা এগুলোতে তো প্রশ্ন নাই। না। আচ্ছা, তাহলে আমি আগাই। আমাদের নেক্সট হচ্ছে যে জেনারেল প্রপার্টিস অফ এ নিউক্লিয়াস, মানে একটা নিউক্লিয়াসের কি কি প্রপার্টিস আছে এগুলো আমরা দেখব। একটা হচ্ছে নিউক্লিয়ার মাস, যেটা হচ্ছে মানে ভর সংখ্যা, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তো এটার মান কি? জেড এমপি প্লাস এন এম এন। জেড কি? জেড হচ্ছে যে নিউক্লিয়াসের নিউক্লিয়ন সংখ্যা, মানে নিউক্লিয়াস ওইটার যে ভরটা আছে পরমাণুর, ঠিক আছে? ভর সংখ্যা। ভর ওই সংখ্যা। ভর সংখ্যাটা, পরমাণুর ভর সংখ্যা, ঠিক আছে? হুম, তার সাথে কি গুণ হবে? প্রোটনের ভর গুণ হবে, যেহেতু এটা প্রোটন সংখ্যা। হ্যাঁ আচ্ছা। এটা এমপি মানে আসলে প্রোটন। ভর সংখ্যা না, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আমরা ভর সংখ্যা বের করতেছি, ভর সংখ্যা হচ্ছে এ। তো জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, মানে প্রোটন সংখ্যা, হ্যাঁ আচ্ছা। ঠিক আছে? আমার হ্যাঁ একটু ভুল হয়ে যাচ্ছে একটু। তো এম এমপি মানে হচ্ছে, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আর কি। হ্যাঁ জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তো এখানে এটার সাথে কি গুণ হবে? এমপি মানে হচ্ছে যে প্রোটনের ভর, ঠিক আছে? হুম, প্লাস এন হচ্ছে যে নিউট্রনের সংখ্যা, নিউট্রন মানে সংখ্যা। এ থেকে জেড বাদ দিলে যেটা আসে ওইটা হচ্ছে নিউট্রন সংখ্যা, ঠিক আছে? নিউট্রন সংখ্যার সাথে এমএন গুণ, এমএন হচ্ছে কি? নিউট্রনের ভর। নিউট্রন ভর। এগুলার মান আছে আলাদা, আমি এখানে লিখে দিছি, এটা মনে রাখবে। ওকে। তারপরে আমরা ইয়া নিউক্লিয়ার সাইজ,
নিউক্লিয়াস সাইজটা কি? ক্যাপিটাল আর ইকুয়ালস টু আর নট এ ওয়ান থার্ড। তো এটা তো আমরা কি বুঝছি, একে পাওয়ারে 1/3 করে দিলে হয়ে যাচ্ছে। আর আর নটটা কি? আর নটের মান এখানে দেওয়া আছে। আর নট হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটার মান হচ্ছে 1.3 ফেমটোমিটার। ফেমটোমিটার মানে কি? কি জানি না। ফেমটোমিটারের বল, দূরত্ব বা কিছু। বুঝেছি। ফেমটোমিটার হচ্ছে 10⁻15 মিটার। ঠিক আছে? 1 ফেমটোমিটার সমান 10⁻15 মিটার। তো এটার সাথে যদি 1.3 গুণ করি দেস তাহলে মিটারে পাবি আরকি মানটা। সো এটা মনে রাখবি। আর নটের মান এটা একটা কনস্ট্যান্ট। তারপরে নিউক্লিয়ার ডেনসিটি। এটা হচ্ছে নিউক্লিয়ার ঘনত্ব। ডেনসিটি মানে ঘনত্ব। আর নটটা কি? আর নটটা কি? আর নট একটা কনস্ট্যান্ট। আচ্ছা। এটার মান দেওয়া আছে, এটা মুখস্থ রাখতে হবে। এবার আসি আমরা নিউক্লিয়ার ডেনসিটিতে। নিউক্লিয়ার ডেনসিটি মানে নিউক্লিয়ার ঘনত্ব, যেটা হচ্ছে রো দ্বারা প্রকাশ করি আমরা ঘনত্বকে। তো হ্যাঁ। যেহেতু নিউক্লিয়ার ডেনসিটি এন দিছি, রো এন ইকুয়ালস টু এ বাই নিউক্লিয়ার ভলিউম। ঠিক আছে? এটা আবার নিউট্রন সংখ্যা না, এটা নিউক্লিয়ার ভলিউম, মানে নিউক্লিয়াসের ভলিউম। তো নিউক্লিয়াসটা আমরা কি জানি? একটা গোলক না? নিউক্লিয়াসের আয়তন। হ্যাঁ, আয়তন। নিউক্লিয়াসটা গোলক না একটা? হুম। তো গোলকের আয়তনের সূত্র কি? 4/3πr3। হ্যাঁ। এই যে দিয়ে দিলাম। ব্যাসার্ধ এটা দেওয়া থাকবে হয়তো। ঠিক আছে? হুম। আর এ এর মান কি? এ এর মান আমরা দেখলাম একটু আগে। এই যে ভর সংখ্যা, এই যে এটা। আচ্ছা। তারপর নিউক্লিয়ার চার্জ। তারপর নিউক্লিয়ার চার্জ হচ্ছে জেটি। জেড হচ্ছে ভর সংখ্যা। এটা আমরা সরি প্রোটন সংখ্যা, এটা আমরা দেখে আসছি। ঠিক আছে? ই কি? ই ইলেকট্রন চার্জ ইলেকট্রন চার্জ। নাকি ভর? চার্জ চার্জের ওটাই কথা তো বলতেছে না? কনফিউশন। এটা চার্জ। ভর হবে, হুম। ভর হবে এম। আচ্ছা যাই হোক। মাস ডিফেক্ট। মাস ডিফেক্ট হচ্ছে যে ক্যাপিটাল এম থেকে ক্যাপিটাল এ বিয়োগ। এবার এখানে হচ্ছে বুঝার বিষয়। ক্যাপিটাল আর এম আর ক্যাপিটাল এ টেকনিক্যালি যদি আমরা ধরতে যাই দুইটাই সেম জিনিস, কিন্তু ম্যাথে যদি করতে যাই এটা দুইটা সেম জিনিস না। এখানে ক্যাপিটাল এমটা হচ্ছে কি, যেটা আমাদের পরমাণুটা দেওয়া থাকবে কোনো ম্যাথে। ঠিক আছে? হুম। ওই হ্যাঁ। পরমাণুর আলাদা অবস্থায়, পরমাণুগুলো আলাদা অবস্থায়, হ্যাঁ, ওই নিউক্লিয়াসটার কিরকম? পুরাটা ভর যেটা হবে ওইটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি। আচ্ছা। আরে কি? মানে ধর এই যে ধর একটা নিউক্লিয়াসে অনেকগুলো মানে পরমাণু আছে, উম, নাকি অণু আছে, যাই হোক। তো নিউক্লিয়াসে পরমাণু থাকে নাকি? অণুতে পরমাণু? হ্যাঁ, একটা একটা অণু অনেকগুলো পরমাণু নিয়ে গঠিত না? হ্যাঁ। তো এখন এটা যখন আলাদা অবস্থায় থাকবে, এগুলা এই যে পরমাণুগুলো যখন আলাদা অবস্থায় থাকবে, এই যে, ঠিক আছে, হুম। তখন এটার সম্মিলিত মাস যেটা হবে ওইটা হচ্ছে ক্যাপিটাল এম। ঠিক আছে? আচ্ছা। এগুলা মানে একটা যখন, অণুর ভর। হ্যাঁ, এগুলা যখন বাইন্ডিং অবস্থায় থাকবে, মানে একটা হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ। তখন এগুলার ভর হবে এ। বুঝা গেছে এম আর এর মধ্যে তফাৎ কি? তো এ মানে না ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, না সরি ভর সংখ্যা। ভর সংখ্যা দুইটাই ভর সংখ্যা, এবার কিন্তু বলছি। দুইটার মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে যে যখন আলাদা অবস্থায় থাকে একটা একটা করে থাকে, ঠিক আছে, এগুলার হুম। প্রত্যেকটার ভরের যোগফল হচ্ছে ক্যাপিটাল এম। আলাদা আচ্ছা। আলাদা ভরের যোগফল। আর যখন একসাথে থাকে তখন যে ভরটা আসে মোট, ওইটা হচ্ছে ক্যাপিটাল এ। আচ্ছা। বুঝাচ্ছে? বুঝছি। আচ্ছা। তো এই মাস ডিফেক্টের সূত্র হচ্ছে মূলত এটা, ডেল এম ইকুয়ালস টু ক্যাপিটাল এম মাইনাস ক্যাপিটাল এ। ঠিক আছে? হুম। এটা আমরা ম্যাথ করার সময় দেখব। এবার হচ্ছে বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জিটা কি? একটা নিউক্লিয়াসের মধ্যে
বিভিন্ন ধরনের মানে যে পদার্থগুলো থাকে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, হ্যাঁ, এগুলো একসাথে ধরে রাখার যে এনার্জি বা শক্তি, এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। ঠিক আছে? হুম, তো এটাকে আমরা ইবি দিয়ে প্রকাশ করি। তো ইবি ইকুয়ালস টু ডেল এম ইন্টু 931 মেগা ইলেকট্রোভোল্ট। ঠিক আছে? হুম। এটা হচ্ছে বাইন্ডিং এনার্জির সূত্র। তারপরে এখানে যে মানগুলা দিছি এগুলা পড়ে নিবি। তারপরে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। পার নিউক্লিয়ন মানে হইলে কোনো কিছু পার নিউক্লিয়ন মানে বা পার এটা কোনো কিছু থাকলে ওইটা মানে হচ্ছে ওই সংখ্যা দ্বারা ভাগ করা। পার নিউক্লিয়ন মানে নিউক্লিয়নের যতগুলা নিউক্লিয়ন আছে অতগুলা নিউক্লিয়ন দ্বারা ভাগ করা। নিউক্লিয়ন সংখ্যা প্রতিটা কাকে বলে বলতো? প্রতিটা নিউক্লিয়াস। না, না, নিউক্লিয়ন মানে কি নিউক্লিয়াস? নিউক্লিয়ন মানে নিউক্লিয়াস না। নিউক্লিয়ন সংখ্যা কি আমাকে বলতো? ওই প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যোগফল। হ্যাঁ, ভর সংখ্যা। ভর সংখ্যা হ্যাঁ, যা বসুন। নিউক্লিয়ন সংখ্যাও তাই। ঠিক আচ্ছা, আছে? তো ভর সংখ্যা দ্বারা ভাগ, মোট মানে সোজা কথাই হচ্ছে ভর সংখ্যা দ্বারা ভাগ। আচ্ছা। এবার এখানে একটা কাহিনী আছে। এখানে কাহিনীটা কি? আমরা যে ভর সংখ্যা দ্বারা ভাগ দিব ওইটা কি আমরা বের করে দিব? বের করে বের করে দিব না। ওইটা হচ্ছে যে মুখস্থ না, মুখস্থ রাখবে না? মুখস্থ না। মানে তোকে একটা পরমাণু দিছে। ধর ক্লোরিন, ক্লোরিন দিলাম আমি 35, 17। ঠিক আছে? হুম, সিএল। এখানে যে ভর সংখ্যাটা আছে না 35, মাহি, হুম। এখানে ভর সংখ্যা আছে না 35, হ্যাঁ, এই ভর সংখ্যাটা দিয়ে ভাগ করবি। এটা হচ্ছে আসল নিউক্লিয়ন সংখ্যা। ঠিক আছে? হ্যাঁ। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বের করতে হলে ওই মাস ডিফেক্ট না, মাস ডিফেক্টের সাথে 931 মানে বাইন্ডিং এনার্জিটা ডিভাইডেড বাই মানে ইবি ডিভাইডেড বাই ওই যে পরমাণুটা যেভাবে দিয়ে দিবে ওইটার উপরে যেটা আছে এটা দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? আমরা এখানে ৩টা ভর সংখ্যা বের করব, কিন্তু সরি ২টা ভর সংখ্যা বের করব, ক্যাপিটাল এম ক্যাপিটাল এ, ওগুলার কথা ভাববি না। যখন পার নিউক্লিয়ন বলবে তখন পরমাণু যেটা দিছে ওইটার দিকে তাকাবি, ওইটার উপরে যেটা আছে ভর সংখ্যা ওইটা দিয়ে ভাগ করে দিবি। ঠিক আছে? হুম। ভর সংখ্যা মুখস্থ রাখতে হবে আর কি। মুখস্থ রাখতো না, পরমাণু দিয়ে দিবে আই থিঙ্ক। আর পরমাণু যদি না দেয় ওইটার ভর সংখ্যা তো জানোসই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? জানাগুলাই দিবে। আর না, অজানা দিলে ওরা ভর সংখ্যা দিয়ে দিবে। তো এটা হচ্ছে আমাদের মানে প্রপার্টিজ গুলার আলোচনা। এবার এখানে একটা ম্যাথ আছে, দেখ। দ্য মাস অফ ক্লোরিন ইজ 34.9800। তো 34.98 এটা কি জানোস? এটা হচ্ছে ক্যাপিটাল এ এর মান দেওয়া আছে। ঠিক আছে? যেটা দেওয়া কি? থাকবে কোশ্চেনে ওইটা হচ্ছে ক্যাপিটাল এ। বুঝছো? 34.98 এটা হচ্ছে অ্যাকচুয়াল ভর সংখ্যা। অ্যাকচুয়াল মান যেটা। ঠিক আছে? ভর সংখ্যা, হ্যাঁ। তো এটা দেওয়া থাকবে। ঠিক আছে? আচ্ছা। আমাদেরকে বের করতে হবে কি ক্যাপিটাল এম। তো তো এটা দেওয়া আছে এত এমইউ। ক্যালকুলেট দ্য বাইন্ডিং এনার্জি অ্যান্ড বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। তাহলে আমাদের বাইন্ডিং এনার্জি বের করতে হবে। বাইন্ডিং এনার্জি হচ্ছে মাস ডিফেক্টের সাথে 931 মেগা ইলেকট্রোভোল্ট, এটা গুণ। আর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হচ্ছে যে বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই নিউক্লিয়ন সংখ্যা, মানে এটা 35। ঠিক আছে? হুম। এবার 35 নাকি 34.98? না, একটু আগে বললাম না, এই যে ভাগ করতে নিউক্লিয়ন সংখ্যা যখন ভাগ করবা তখন এটা দিতে হবে। ঠিক আছে? পরমাণুর উপরে যেটা আছে এটা। বুঝতেছস? এটা বুঝিনি। আমি বলি, The- না, এখানে বলছে দ্য মাস অফ ক্লোরিন ইজ 34.98, এটা কি? এ 34.98 যেটা আছে এটা হচ্ছে ক্লোরিনের আসল অ্যাকচুয়াল যে ভরটা আছে ওইটা। ওইটা তুই পর্যায় সারণী খুললে দেখলে বুঝবি। হুম। ওইখানে 34.98 লেখা আছে। ঠিক আছে? এটা হচ্ছে এ, ক্যাপিটাল এ। তাহলে 35টা কি? 35টা হচ্ছে যে এটা নিউক্লিয়ন সংখ্যা এখন আপাতত। ঠিক আছে? এটা যেহেতু 34.9 সেজন্য আমরা 35টা ধরে নিই। অ্যাকচুয়াল মানটা দিছে এখানে। ঠিক আছে? হুম। এখানে হালকা ডিফারেন্স নিয়ে কাজ করা হবে।
তো 35টা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। তো নিউক্লিয়ন সংখ্যাটা দিয়ে যেহেতু আমরা ভাগ করব, সেহেতু বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নে আমরা ইউজ করব কোনটা? নিচে 35 ইউজ করব। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছ? হ্যাঁ বুঝতে আর এটা হচ্ছে কিসের মান? আর কি ওই কি বলছে 34.98 ক্যাপিটাল ক্যাপিটাল এ। তো ক্যাপিটাল এ দেওয়া আছে। এখন আমাদের বাইন্ডিং এনার্জি বের করতে আর কি লাগবে? বাইন্ডিং এনার্জি বের করতে ওই সূত্র বলে গেছি এ দেখ, বাইন্ডিং এনার্জির সূত্র কি? মাস ইবি ডিফেক্ট ইকুয়াল ডেল এম ইন্টু ইন্টু 931। তাহলে কি লাগতেছে? এম এর মান লাগবে, এম এর মান লাগবে মাস ডিফেক্ট লাগবে ওই ডেল এম। তো মাস হ্যাঁ ডিফেক্টের সূত্র কি? ক্যাপিটাল এম লাগবে। এ তো দেওয়াই আছে। ক্যাপিটাল ঠিক আছে? হ্যাঁ তো এটার জন্য আমাদেরকে আগে নিউট্রন সংখ্যা বের করে নিতে হবে। কেন নিউট্রন সংখ্যা? এম এর মান কেমনে বের করব? এম আমাদের এখানে ভর নির্দেশ করতেছে না আলাদা হ্যাঁ অবস্থায়। তো এম এর মান আমাদের ভরের সূত্র কি? এটা। ইকুয়াল জেড এম হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে তো ভরের সূত্র যেহেতু এটা দিয়ে এখন আমরা এম এর মান বের করব। ঠিক আছে? এটা আলাদা অবস্থায় বোঝাচ্ছে এই কারণে। তো নিউট্রন সংখ্যা বের করে নিছি আগে। ওই 35 থেকে মানে মূল পরমাণু থেকে সব এটার প্রোটন সংখ্যা বাদ দেওয়ার পরে নিউট্রন সংখ্যা বের করে নিছি। ঠিক আছে? ঠিক আছে এবার ZMP মানে প্রোটন সংখ্যার সাথে প্রোটনের ভর গুণ হবে, নিউট্রন সংখ্যার সাথে নিউট্রনের ভর গুণ হবে। হুম করলাম। ঠিক আছে এবার ZMP NMN এর মান পেয়ে গেছি। এবার হচ্ছে যে ক্যাপিটাল এম। তো ক্যাপিটাল এম সমান এই দুইটার যোগফল, দুইটা যোগ করলাম, এটা পেলাম। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে হুম এবার মাস ডিফেক্ট কি? ক্যাপিটাল এম মাইনাস ক্যাপিটাল এ। তো ক্যাপিটাল এম বিয়োগ এই ক্যাপিটাল এ, যেটা প্রশ্নে দেওয়া আছে 34.9800। ঠিক আছে? হুম তো মাস ডিফেক্ট যেহেতু পেয়ে গেছি, তো বাইন্ডিং এনার্জি বের করতে পারবো 931 দিয়ে গুণ করে। বের করলাম, এই যে। ঠিক আছে পার নিউক্লিয়ন কি হবে? 288 কে 35 দ্বারা ভাগ, মানে মূল পরমাণুর উপরে যেটা আছে এটা দ্বারা ভাগ। ঠিক আছে? ঠিক আছে তো আমাদের বোরের ফর্মুলার এবং এই যে নিউক্লিয়াসের প্রপার্টিজ সম্বলিত টপিক শেষ। এখানে কারো কোনো প্রশ্ন আছে? নাই আচ্ছা, তাহলে এবার আমরা নতুন একটা টপিকে যাই। এটা হচ্ছে কম্পটন ইফেক্ট। কম্পটন ইফেক্টটা কি? কম্পটন ইফেক্ট হচ্ছে যে একটা মানে ফোটন যেটা অনেক হাই এনার্জি নিয়ে একটা ইলেকট্রনকে আঘাত করে। ঠিক আছে? যেটার ফলে ইলেকট্রনটা একটা এনার্জি শোষণ করে ফোটন থেকে। ঠিক আছে? ইলেকট্রনটা ফোটন থেকে এনার্জি শোষণ করে একটা অ্যাঙ্গেল দিয়ে ছিটকে অন্যদিকে চলে যায়। ঠিক আছে? এটা হচ্ছে কম্পটন হুম ইফেক্টের ধারণা। বুঝছো? হ্যাঁ বুঝছি তো এটা কম্পটন ইফেক্টের যে গতিশক্তিটা নিয়ে মানে যে এনার্জিটা নিয়ে ইলেকট্রনটা সরে যায়, হ্যাঁ, ওই এনার্জিটার হচ্ছে যে সূত্র হচ্ছে যে এটা। ঠিক আছে? এটা ম্যাথের জন্য ওই হয়তো আসতে পারে। এটা একটু দেখে নিও। এটা মনে রাখতে হবে কিন্তু সূত্রটা। ঠিক আছে? হুম এই যে কম্পটন ইফেক্ট এখানে দেখাইছে। এই যে একটা উচ্চ শক্তির ফোটন একটা ইলেকট্রনকে ধাক্কা দিছে, ইলেকট্রনটা ছিটকে পড়ছে। ঠিক আছে? এখানে রশ্মি এই আলো বিকিরিত হইছে, ইলেকট্রনটা এই অ্যাঙ্গেলে ছিটকে পড়ছে। আচ্ছা মানে এখানে একটা ইলেকট্রন আছে, এই ফোটন আসছে, ইলেকট্রনটা এই অ্যাঙ্গেলে ছিটকে পড়ছে। এটা হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে? আর হুম এখানে আলো বিকিরিত হয়েছে। ঠিক আছে? বুঝছো? ফোটন দিয়ে পরমাণুকে আঘাত করার পর ইলেকট্রনটা ছিটকে গেছে আর কি হ্যাঁ, এটা হচ্ছে ফোটন। এটা হচ্ছে ফোটন, ওই ইলেকট্রনটার গতিশক্তি বের করতে হবে এটা হচ্ছে ইলেকট্রন।
এটা একটা কাইনেটিক এনার্জি নিয়ে ছিটকে গেছে এই অ্যাঙ্গেলে, ঠিক আছে? তো এটা কাইনেটিক এনার্জি এটা ম্যাথের মধ্যে আছে, এটা ম্যাথ দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? আর এখানে শক্তি বিকিরণ করছে এখানে এদিকে, বুঝছো? বুঝছি। আচ্ছা। তো এখানে একটা আছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, একটা হচ্ছে ইনিশিয়াল তরঙ্গ দৈর্ঘ্য যেটা ল্যামডা আই, আর একটা হচ্ছে ফাইনাল তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, ফোটনের। হ্যাঁ। তো ফাইনাল তরঙ্গ দৈর্ঘ্যটা থেকে ইনিশিয়াল তরঙ্গ দৈর্ঘ্য বাদ দিলে একটা আমরা পরিবর্তন পাবো, যেটাকে আমরা ডেল ল্যামডা দিয়ে প্রকাশ করি। তো এটার মান হচ্ছে যে, ইনিশিয়াল কোনটা? হ্যাঁ, ইনিশিয়াল কোনটা ফাইনাল কোনটা? ইনিশিয়াল হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্যে ফোটনটা আঘাত করছে, ঠিক আছে, আর ফাইনাল হচ্ছে এর পরেও তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হয়েছে, ঠিক আছে, ফোটনের নাকি ইলেকট্রনের? ফোটনের। আচ্ছা। ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য থাকবে না। তো হুম। এই যে আলো একটা বেরোছে না, এটা হচ্ছে ফাইনাল। তো ল্যামডা এফ থেকে ল্যামডা আই বাদ দিলে থাকে ডেল ল্যামডা, এটা একটা পরিবর্তন হিসেবে লিখতে পারি। তো এটার সূত্র হচ্ছে যে এইচ বাই এম নট সি ওয়ান মাইনাস কস থিটা, থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে, আর সি আলোর বেগ, এম নট হচ্ছে ইলেকট্রনের ইনিশিয়াল ভর, ঠিক আছে। এম এস নট তো কি? ইলেকট্রনের ইনিশিয়াল ভর, আর এস তো আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক, পি আলোর বেগ। সি আলোর বেগ। তো এটা মোটামুটি কম্পটন ইফেক্টের ধারণা, হয়তো এক্সপ্লেনেশন চাইতে পারে, ঠিক আছে, কম্পটন ইফেক্টের হালকা এক্সপ্লেনেশন দেওয়া আছে এখানে, এটা পড়ে নিলে চলবে। আর এই সূত্রগুলো ম্যাথের জন্য লাগতে পারে, ঠিক আছে। হুম। আর কম্পটন ইফেক্ট আসলে মানে এক্সপ্লেনেশন আসলে এই এক্সপ্লেনেশনটা দিয়ে এই চিত্রটা আঁকিয়ে দিলে হবে, যদি একটু হালকা বড় নাম্বারের জন্য আসে আর কি। আর 2 নাম্বারের জন্য আসলে এই এক্সপ্লেনেশনটা লিখে দিলে হয়ে যাবে। চিত্রটা আঁকি দেওয়া যাইতে পারে ইচ্ছা। এই হইছে ওকে। কম্পটন ইফেক্ট শেষ। আচ্ছা, এবার আমরা আসি সবচেয়ে ইন্টারেস্টিং যে টপিকটা, ওইটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, যেটা আইনস্টাইন দিছে। তো ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি? একটা ফোটন, ঠিক আছে, হুম। একটা ধাতুতে আঘাত করলে ওইখান, মানে একটা পর্যাপ্ত তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে একটা ধাতুতে আঘাত করলে ওইখান থেকে ইলেকট্রন নির্গত হয়। হ্যাঁ। এটা হচ্ছে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্টের ধারণা। এখন সবগুলো তরঙ্গ দৈর্ঘ্যের জন্যই কি হবে? মানে সবগুলো তরঙ্গ দৈর্ঘ্যের জন্যই কি ইলেকট্রন বেরোবে? না। একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই যে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন আপতিত হইছে, ঠিক আছে, হুম। এটা একটা ধাতু, মেটাল, মেটাল, ঠিক আছে। তো মেটালে এটা অনেকগুলা ইলেকট্রন আছে। তো এটা জিঙ্ক ধাতু মনে হয়। হ্যাঁ, যে যেটাই হোক একটা ধাতু আর কি। তো একটা ফোটন আপতিত হয়েছে, তো আপতিত হওয়ার পর এখান থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যটার দরকার ছিল মানে ইলেকট্রনের বের হওয়ার জন্য, ঠিক আছে, হুম। একটা ডিজায়ার্ড তরঙ্গ দৈর্ঘ্য লাগবে না? তো যে তরঙ্গ দৈর্ঘ্যটার দরকার ছিল ওইটা দেওয়া হয়েছে মনে করি। তো দেওয়ার পরে ইলেকট্রনটা বের হইছে, এই যে ইলেকট্রন ধাতু থেকে বের হইছে, ঠিক আছে। হ্যাঁ। তো এটা হচ্ছে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্টের ধারণা। এটা হচ্ছে এই পুরো প্রসেসটাকে ফটো ইলেকট্রিক ইফেক্ট বলে মূলত, ঠিক আছে। ঠিক আছে। তো এবার ফটো ইলেকট্রিক এই ইফেক্টটা নিয়ে আইনস্টাইন একটা দিছে, ইকুয়েশন দিছে, যেটার আমরা ডিরাইভেশন করব। আগে যাই, এই যে আইনস্টাইন ইকুয়েশন ফর ফটো ইলেকট্রিক ইফেক্ট। আগে চিত্রটা বুঝাই, চিত্রটা আমি আঁকি, এখানে অনেক কিছু দেওয়া নাই। তারপরে
এখানে একটা বিন্দু, এটা কি? দাঁড়া। হুম, এটুক হচ্ছে নিউ, এটা আমরা ফ্রিকোয়েন্সি ধরছি। এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে এই যে ডিরাইভেশনটার জন্য আঁকা হচ্ছে, এই চিত্রটা আঁকতে হবে, ঠিক আছে? তো আচ্ছা, এটা হচ্ছে যে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বনাম, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের গ্রাফ। মানে ডিজে একটা ইয়া যখন কম আসবে ডিজায়ারটা থেকে, ঠিক আছে, তখন ইলেকট্রন বের হবে না, ঠিক আছে না? হুম, যখন সমান আসবে তখনও বের হবে না, ঠিক আছে? যখন আসবে সমানের চাইতে একটু বেশি আসবে, হ্যাঁ, তখন কিন্তু একটা হ্যাঁ, গতিশক্তি নিয়ে ইলেকট্রনটা বের হয়ে যাবে থেকে, ধাতু থেকে, ঠিক আছে না? হুম, তো এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ওই তরঙ্গ দৈর্ঘ্যটার সাথেই তো এই ইলেকট্রনের গতিশক্তির ভ্যারিয়েশন হয়েছে, ঠিক আছে না? তো ওই তরঙ্গ দৈর্ঘ্যটাকে তরঙ্গ দৈর্ঘ্যের ফ্রিকোয়েন্সি আমরা কি ধরছি? নিউ, ঠিক আছে? হুম, আর এখানে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তিটাকে কি ধরছি? ইভি নট, ঠিক আছে? এবার হ্যাঁ, এবার চিত্রটা বোঝা হয়েছে না? এটাকে আমরা নিউ নট ধরছি কিসের জন্য? এখানে ভূমিটা আছে না, এই যে আমরা এখানে এই ত্রিভুজটা ইউজ করবো, এই জন্য এই ভূমিটা বের করার জন্য নিউ নটটা আমরা এখানে ডিনোট করছি। তো এখানে ভূমিটা কত হবে আমাকে একটু বলতো? জানি না। কেন জানোস না? একটু দেখ না, চিত্রটা দেখ। এটা নিউ পুরাটা, ঠিক আছে? আর এটা হচ্ছে নিউ নট, এই পার্ট পর্যন্ত, এই পার্ট পর্যন্ত। তো এখন আমাকে এটার মান বল। এটা নিউ নট, এই নিউ মাইনাস নিউ নট। হ্যাঁ, নিউ মাইনাস নিউ নট, এটাই কাজে আসবে। এখানে আমরা একটা আচ্ছা, সূত্র ফেলবো। এটা কিসের মান? এটা হচ্ছে এই যে এখানে ভূমি আছে না, এই ত্রিভুজের ভূমি, এটার মান। আচ্ছা, এবারে আমাদের মেন ইয়াতে আসি, চিত্রে আসি। এখানে এই চিত্রটা আঁকা হইলো। এখানে একটা নিউ নোট ধরবি, এখানে একটা ইভি নোট ধরবি, ঠিক আছে? এগুলা লিখতে হবে না, হুম, এ এস পি ভি, এটা লিখতে হবে না, ঠিক আছে? এই দুইটা জিনিস লিখতে হবে না। তো আমরা চিত্র থেকে লেট দ্য চার্জ অফ ইজেক্টেড ইলেকট্রন, ইজেক্টেড ইলেকট্রন মানে যে ইলেকট্রনটা বের হয়ে গেছে, ঠিক আছে, ওটার চার্জ আমরা ধরলাম, অ্যান্ড স্টপিং পটেনশিয়াল ভি নট, হুম, ম্যাক্সিমাম ভেলোসিটি ভিএম, যেহেতু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলছে তো ভিএম ধরছি, এটা লেট আমাদের, ঠিক আছে? এখন যদি এগুলো হয় তাহলে ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি, সরি কাইনেটিক এনার্জি, আমরা কাইনেটিক এনার্জির সাথে তুলনা করতেছি না ফ্রিকোয়েন্সির, হ্যাঁ, সো কাইনেটিক এনার্জিটা তো বের করতে হবে। তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে যে হাফ এম বি স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ, তো হাফ এম বি স্কোয়ার হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তাহলে ইয়া এটার সমান কি হবে? এখানে একটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আছে না, ইভি নট, হুম, আমরা এই যে একটু আগে চিত্রে দেখলাম যে, এই যে এটা ম্যাক্সিমাম হ্যাঁ, কাইনেটিক এনার্জি তো ছিলাম না? তো হাফ এম বি স্কোয়ার সমান এটা লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছ? বুঝতে। তো এটাকে ১ নং দিলাম। এবার ফ্রম দ্য ডায়াগ্রাম, এখানে এবার কাহিনীটা কোথায় হইছে দেখাই। আমরা এখান থেকে ঢাল হুম, নিব, ঠিক আছে? ঢালটা নিব। এই ঢালটাকে আমরা হ্যাঁ, এজ ধরতেছি, ঠিক আছে? আমাদের সুবিধার্থে। কারণ এজ ধরলে আমরা প্লাঙ্কের ধ্রুবকটা বসাইতে পারবো, ঠিক আছে? হুম, তো এজ যদি আমরা নিতে যাই তাহলে আমাদেরকে কিসের সূত্র এপ্লাই করতে হবে বল? লম্বা বাই ভূমি, কিসের সূত্র? সাইন থিটা।
কিসের? না, tan theta ট্যান থিটা। তো ট্যান থিটা ইকুয়ালস টু কত? লম্বভাবে ভূমি মানে ইভি নট ডিভাইডেড বাই কত? এই যে ভূমিটা কি নিউ মাইনাস নিউ নট পাইছিলাম না, এই নিউ মাইনাস নিউ নট। এবার বুঝছো কেন বের করছি এটা? বুঝছি। এবার আমরা ট্যান থিটাটা কি ধরছিলাম, এটা কিসের জন্য? এইচ এর জন্য না? হ্যাঁ, এই যে ট্যান থিটা লেট দ্য স্লোপ ঢাল ট্যান থিটা ইকুয়ালস টু এইচ। আমরা আগে পড়ছিলাম এম ইকুয়ালস টু ট্যান থিটা সরল রেখায়, ম্যাথে মনে আছে? হ্যাঁ। কি? ইন্টারে সরল রেখায় ম্যাথে এম ইকুয়ালস টু ট্যান থিটা পড়ছিলাম, ঢাল সমান equal to tan theta? এম এম। তো হ্যাঁ, আমরা ট্যান থিটা সমান এইচ ধরছি, তো ট্যান থিটার মান এইচ বসাই দিলাম। এবার আর গুণন করে দিব, মানে নর্মাল ক্যালকুলেশন। তো এটার সাথে এটা গুণ হবে, এটা এদিকে থাকবে, এটাকে 2 নং দিলাম, ঠিক আছে? এবার ইভি নট সমান এত, ইভি নট সমান এত, দুইটার মান সমান না, হ্যাঁ, দুইটা ইভি নট না? তো আমরা হাফ এম বি স্কোয়ার এম স্কোয়ার সমান এটা লিখতে পারি। হ্যাঁ, পারি। তো কম্পেয়ারিং 1 and 2 এটা সমান এটা লিখে দিলাম, ঠিক আছে? হয়ে গেছে উত্তরের ডেরিভেশন। এবার এটাকে এইচ কে এটা এই দুটার সাথে গুণ করে দিব, ভিতরে দিয়ে দিব। তারপরে এইচ নিউ নট সমান কি জানোস? এইচ নিউ নট সমান হচ্ছে কার্যবেক্ষক। কার্যবেক্ষকটা কি? ওই যে 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 ডিজায়ার তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ, ওইটার জন্য ওইটার জন্য যে ইলেকট্রনটা বেরোবে, হ্যাঁ, ওইটা বেরোয়ার জন্য যে পরিমাণ শক্তিটা লাগবে, হ্যাঁ, ওইটার পরিমাণ হচ্ছে কার্যবেক্ষক। এটাকে আমরা সাই নট দ্বারা ডিনোট করি, এই যে সাই নট, ঠিক আছে? হ্যাঁ, এটা সাই। এটাকে সাইও লিখতে পারোস, ঠিক আছে? এটা রো মনে করছি। রো হইলে তো পি এর নিচে দিয়ে ইয়া থাকতো, যাই হোক। বুঝছি। তো হাফ এম স্কোয়ার ইকুয়ালস টু এইচ নিউ নট এইচ নিউ মাইনাস এইচ নিউ নট বা সাই নট, ঠিক আছে? এটা হচ্ছে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক সমীকরণ। কারো কোনো প্রশ্ন? তো এখানে একটা এক্সরের ইয়া আছে, এক্সরের পরিচিতি আছে, প্রপার্টিস আছে। এক্সরে কি? এক্সরে হাই এনার্জি ফোটন অর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাভিং এ শর্ট ওয়েভ লেন্থ। এগুলা থিওরিটিক্যাল পড়ালেখা। এক্সরে কি আমরা সবাই জানি এটা। তো এটার প্রপার্টিস আছে কিছু, এগুলা পড়তে হবে, এগুলা মাঝে মধ্যে চলে আসে, ঠিক আছে? বুঝছো? কি? এক্সরে 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 ডেফিনিশন, এক্সরের প্রপার্টি আর এক্সরের ইউজ, ঠিক আছে? এগুলা মাঝে মধ্যে থিওরিটিক্যাল কোশ্চেন চলে আসে, এগুলা পড়ে যাওয়া ভালো, ঠিক আছে? তো আমরা ইয়াতে যাই, আমাদের আর মনে হয় ব্র্যাগস ল আরেকটা আছে, হাইজেনবার্গ, এটা সরি ইয়া ডি ব্রগলি, এটা তেমন ডিরাইভেশন না, মেইন ডিরাইভেশন হচ্ছে এটা ব্র্যাগস ল, ঠিক আছে? এটাই আমাদের লাস্ট ডিরাইভেশন মনে হয়। তো ব্র্যাগস ল ওটা কি বলছে একে, আমি দেখাই। ব্র্যাগস ল কি? যখন এক্স রে রশ্মি, হ্যাঁ, কোনো স্ফটিকের সমান্তরাল পরমাণু তলের ওপর আপতিত হয়, মানে একটা ক্যালাস দেওয়া আছে, এই যে স্ফটিকটা মানে কি ক্রিস্টাল না? এই যে একটা ক্রিস্টাল, ঠিক আছে? এই ক্রিস্টালের বিভিন্ন তল আছে, এর তলের মধ্যে কোনো একটা এক্স রে রশ্মি যদি আপতিত হয়, ব্র্যাগস বলতেছে যে এটা, এই যে এক্স রে রশ্মি কোনো স্ফটিকের সমান্তরাল পরমাণু তলের উপর আপতিত হয়, তখন তা প্রতিফলিত হয়, ঠিক আছে? নির্দিষ্ট কোণে এই প্রতিফলিত রশ্মিগুলো পরস্পরের সাথে গঠনমূলক ব্যতিচাপ তৈরি করে, মানে উজ্জ্বল তৈরি করে, উজ্জ্বল আলো তৈরি করে। এই শর্ত থেকে ব্র্যাগের সূত্র আসে, মানে এটাই হচ্ছে ব্র্যাগের সূত্র। ব্র্যাগ বলতে যাচ্ছে স্ফটিকের উপর সমান্তরাল পরমাণু তলের উপর যদি কোনো এক্স রে রশ্মি আপতিত হয়, তখন তা প্রতিফলিত হয় এবং নির্দিষ্ট কোণে প্রতিফলিত রশ্মিগুলো
পরস্পরের সাথে গঠনমূলক ব্যতিচার তৈরি করে, সেই শর্ত থেকে ব্র্যাগের সূত্র। তো এখন এই যে আমরা চিত্র থেকে বুঝি, এটা একটা স্ফটিক বা ক্যালাস বা ক্রিস্টাল যেটাই বলি। তো এখানে অনেকগুলো সমান্তরাল প্লেন আছে, ঠিক আছে। হুম, তো এখানের মধ্যে এই যে এ আর ডি হচ্ছে এক্স রে থেকে আপতিত রশ্মি, ঠিক আছে। এটা থিটা অ্যাঙ্গেলে এই এই যে এখানে বাম পাশে থিটা অ্যাঙ্গেলে আপতিত হচ্ছে দুইটাই, ঠিক আছে। একটা প্রথম তলের উপর আপতিত হয়েছে, একটা দ্বিতীয় তলের উপর আপতিত হয়েছে। এবার আরেকটা হচ্ছে যে সি আর এফ, এগুলো হচ্ছে প্রতিফলিত রশ্মি, এগুলো হচ্ছে ডান পাশে থিটা যে কোণগুলো দেখাইছি ওই কোণে প্রতিফলিত হয়েছে, ঠিক আছে। এখন ব্র্যাগ কি বলছে, ব্র্যাগ বলছে যে এগুলো গঠনমূলক ব্যতিচার তৈরি করে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। গঠনমূলক ব্যতিচারের সূত্রটা আমরা যদি আনতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ব্র্যাগসের সূত্র, ব্র্যাগস ঠিকই বলছে, ঠিক আছে। তো এখন আমরা এই যে আপতিত করলাম, রশ্মি প্রতিফলিত করলাম, অ্যাঙ্গেল দিলাম, তারপরে এখানে এই যে পয়েন্ট, এই দুইটার মাঝখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে বি ধরা হয়েছে। এখানে এটাকে আমরা মান কি ধরতেছি, এটার মান হচ্ছে ডি, এই যে এখানে লিখে দিছি আমি। দুইটা প্লেনের মধ্যে, দুইটা সমান্তরাল প্লেনের মধ্যে দূরত্ব হচ্ছে যে ডি, ঠিক আছে। হুম, তো এখানে আর একটা পয়েন্ট ধরছি, এটা হচ্ছে পি। এখানে আর একটা পয়েন্ট ধরছি ডান পাশে, এটা হচ্ছে কিউ, ঠিক আছে। আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে মূলত কাজ করব। এর দুই পাশে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে না এখন পি কিউর জন্য। হ্যাঁ, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। তো আমরা এখানে চিত্র থেকে লিখবো, লেট আস কনসিডার এ প্যারালাল ল্যাটিস প্লেনস ইকুই ডিস্টেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, মানে এগুলা প্রত্যেকটা থেকে সমান দূরত্বে অবস্থিত, ঠিক আছে। মানে এই প্লেন থেকে এই প্লেনের দূরত্ব যেটা, এই প্লেন থেকে এই প্লেনের দূরত্ব সেম পুরা মানে এখানেও ডি, এটাও ডি, ঠিক আছে। এখান থেকে এটা দূরত্ব। তো এটা লিখবো, এখানে লেট টেট ধরে আমরা কি কি ধরছি এগুলো লিখবো, সেপারেটেড বাই এ ডিস্টেন্স ডি। তো লেট লেখার পর আমাদের বর্ণনা দেওয়া শেষ হয়েছে, এবার হচ্ছে মূল ডিরাইভেশন শুরু। পাথ ডিফারেন্স অ্যালং বিসি অ্যান্ড ইএফ। বিসি কোথায়, এই যে বিসি, আমাদের এই দুইটার সমান দেখাইতে হবে, ঠিক আছে। এই দুইটার দূরত্বে যে গঠনমূলক ব্যতিচার হয়, এটার জন্য এই দুইটার পাথ ডিফারেন্স সমান দেখাইতে হবে, ঠিক আছে। হুম, তো বিসি অ্যান্ড ইএফ এই দুইটার পাথ ডিফারেন্স হচ্ছে যে পিই প্লাস ইকিউ। পি প্লাস ই কিউ কোনটা, এই যে পিই, আমরা যে বিন্দুটা ধরছিলাম পি আর কিউ, তো পিই আর এই ই কিউ, এই দুইটার যোগফল, এটার মানে পার্ট ডিফারেন্সটা এটার সমান বলতে যাচ্ছে, ঠিক আছে। তো লিখলাম পি প্লাস ই কিউ। এবারে এই পি প্লাস ই কিউ এটা আমরা করবো কেমনে, এটার জন্য আমাদেরকে ত্রিভুজে যাইতে হবে, ঠিক আছে। পিই কিউ ও ত্রিভুজ এটা, না না, আমি বলি আচ্ছা পিবি কিউ। পি প্লাস পি কিউ তো লিখলাম। এখন হচ্ছে যে ত্রিভুজ একবার বাম পাশেরটা একবার ডান পাশেরটা, ঠিক আছে। হুম, এবার প্রথমে বাম পাশেরটাতে গেলাম, বাম পাশেরটাতে যাই, এই যে সাইন থিটা ইকুয়ালস টু পি বাই বি। পি কোথায়, এই যে পি, পি কি তাইলে, সাইন থিটা যেহেতু লিখছে পি হচ্ছে লম্ব, ঠিক আছে। আর বি হুম, হচ্ছে ভূমি। বি যেহেতু আমরা পার্ট ডিফারেন্স ধরছি এখানে, এই জন্য বিটা ভূমি, এটা লম্ব, আর এটা অতিভুজ। তো পি বাই বি লিখলাম, ঠিক আছে। হুম, বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো নর্মাল ক্যালকুলেশন পি সমান, আমাদের যেহেতু পি লাগতেছে, ঠিক আছে। তো পি সমান বি সাইন থিটা, একটু বুঝাচ্ছে। পি সমান বি, এই যে আচ্ছা বুঝছি, বিটা এদিকে গুণ হয়েছে জাস্ট। বুঝছি। তো আমরা বিটাও বের করতে পারতাম, বিটা কেন বের করি না, কারণ আমাদের পিটা লাগতেছে মূলত, ঠিক আছে, এই কারণে, সেজন্য বিটাকে ওইদিকে পাঠিয়ে দিছি। তো পি সমান বি সাইন থিটা হইলো। এখন বি এর মান কত বলতো। বিই এর মান
হ্যাঁ বলতো। ইয়া হুম, ত্রিভুজ সূত্র হবে আর কি। আরে আমরা বি বি মানে কি, এই দুটা প্লেনের মধ্যে দূরত্ব না। হ্যাঁ একটু আগে কি বললাম, এই যে এই দুটা প্লেনের মধ্যে দূরত্ব কি, ডি ধরছি না আমরা, হ্যাঁ ডি হবে আর কি। এখানে দূরত্ব যেটা আচ্ছা ডি, এখানেও ডি সেম। তো বি এর মান হচ্ছে ডি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। সেম ভাবে কিউ বিতে ই কিউ সমান কি হবে, আমরা যেহেতু ই কিউ লাগবে, ঠিক আছে, ই কিউ সমান কি হবে, বি সাইন থিটা। সাইন থিটার সূত্র ফেললে, তুই ফেলি দেখ, হচ্ছে, ঠিক আছে। হুম, তো বি এর মান আমরা জানি ডি, তো ডি বসাই দিলাম। এবার আমাদের মেন সূত্র কি ছিল, পি প্লাস ই কিউ না। হ্যাঁ এবার পি পি পাইছি ডি সাইন থিটা, ই কিউ পাইছি ডি সাইন থিটা, দুটা যোগ করে দিব, শেষ। বুঝছস? ওকে তো টু ডিজাইন। টু ডি সাইন থিটা, এখন টু ডি সাইন থিটা এটা কি, গঠনমূলক ব্যতিচারের সূত্র। হুম, ব্র্যাক্স যেটা বলছে তাহলে এটা সত্যি তো। হ্যাঁ তো টু ডি সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা লিখে দিব, শেষ। যেহেতু গঠনমূলক ব্যতিচার এন গুণ হবে, ঠিক আছে। হুম, ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্যের জন্য এন গুণ হবে, এটা যেহেতু গঠনমূলক ব্যতিচার। আর ধ্বংসাত্মকের জন্য আরেকটা হয়তো এন মাইনাস ওয়ান নাকি কি একটা ছিল। তো এখানে এন এর মানগুলো কি কি, ওয়ান টু থ্রি, এরকম নর্মাল, যখন যেটা দেয়, ঠিক আছে। যে চিরের জন্য বলে, চিরের জন্য এন এটা কি? এন হচ্ছে যে চিরের সংখ্যা, মানে কোন চিরের জন্য বলতেছে, ওই ডিফ্রাকশনে বুঝছি কোন চিরের জন্য বলতেছে। এটা হচ্ছে ব্র্যাগস ল ফর এক্স রে ডিফ্রাকশন, এক্স রে এর প্রতিফলনের জন্য ব্র্যাগসের ল, ঠিক আছে। হুম, তো এবার আমাদের লাস্ট টপিক, ডি ব্রগলি ল। ডি ব্রগলি স্টেটমেন্টটা কি ছিল, ডি ব্রগলির স্টেটমেন্টটা ছিল যে অল ম্যাটার হ্যাজ বোথ ওয়েভ লাইক অ্যান্ড পার্টিকেল লাইক প্রপার্টিস, মানে প্রত্যেকটা পদার্থের কণাধর্ম ওয়েভ এবং তরঙ্গ তরঙ্গধর্ম ধর্ম। দুইটাই আছে, ঠিক আছে। এটা ডি হুম, ব্রগলি বলতে চাচ্ছে, ঠিক আছে। এখানে ডি ব্রগলির ছোট্ট একটা হালকা পাতলা ডিরাইভেশনের মতো দেওয়া হয়েছে, এটা আমরা বলি। আমরা জানি কি ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার, আইনস্টাইনের মানে বিখ্যাত সূত্র, ঠিক আছে। হুম, তো এখানে সি কে আমরা স্কোয়ারটাকে আমরা দুই দুইবার লিখতে পারি না, গুণ দিয়ে। ইকুয়ালেন্স স্কয়ার। মানে সি মানে গুণ করলে তো আবার সি স্কোয়ার হয়ে যাচ্ছে, এভাবে লিখতে পারি তো। রো এটা কি রো? না না, রো না, এটা পি, এটা ভুলে পি রো লিখে পি ফেলছিলাম। পি ইকুয়ালেন্স এটা করতে গেছে। বলতেছি বলতেছি এখন এম এমসি কি, এখানে সিটা কি আমাকে বলতো। আলো বেগ। আলোর বেগ, এটা একটা বেগ না, বেগ তো, মাহি। হ্যাঁ দেখতো। এম কি, এম ভর। তো ভর আর বেগের গুণফল কি, ভরবেগ। ভরবেগকে আমরা কি দ্বারা আচ্ছা প্রকাশ করি, পি ঠিক আছে। তো পি লিখলাম, এমসি সমান আর সি রয়ে গেল, ঠিক আছে। হুম, এখন সিটাকে যদি ওইদিকে পাঠাই দিয়ে ভাগ করি, তাহলে পি সমান ই বাই সি। হুম, ই সমান কি, আমরা একটু আগে লিখছি না এইচ নিউ, আইনস্টাইনের সমীকরণ থেকে। ইকুয়াল এইচ নিউ হ্যাঁ। ওই যে হাফ এম বি স্কোয়ার ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, হুম, ওইটা আর কি। তো এইচ নিউ লিখলাম, এবার এটা এখানে রাখলাম। এবার এখানে আসি, ইকুয়ালস যদি এইচ নিউ হয়, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এখানে সি দ্বারা ভাগ করব, সি দ্বারা কেন ভাগ করব, ই কে সি দ্বারা ভাগ করলে ভরবেগ আর ইয়ার মধ্যে একটা কানেকশন আসবে, তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা কানেকশন আসবে, ঠিক আছে। আমরা এটা বের করার জন্য এখানে সি দ্বারা ভাগ করব, পিটাকে আনার জন্য, ঠিক আছে। হুম,
তো ই বাই সি সমান পি আমরা এখানে দেখছি এই যে ই বাই সি সমান পি। তো এটা বসাইলাম। এস নিউ বাই সি মানে কি? এস নিউ বাই সি মানে হচ্ছে যে ইয়া মানে 1 বাই ল্যামডা। বুঝছো সেটা? ফ্রিকোয়েন্সি বাই সি মানে কি? 1 বাই ল্যামডা না? একটা সূত্র আছে না? ফ্রিকোয়েন্সি সি ইকুয়ালস টু এফ ল্যামডা এস নাকি? এরকম একটা সূত্র আছে না? ল্যামডা বাই সি ইকুয়াল এফটা যেহেতু ফ্রিকোয়েন্সি, এখানেও ফ্রিকোয়েন্সি নিউ না? হ্যাঁ ওইরকম আর কি। তো এফ এর জায়গায় নিউ বসায় দেখ, মিলি যাবে। আচ্ছা নাকি দেখাবো? না বুঝছি নিউটা কিসের ফ্রিকোয়েন্সি যে নিউটা হচ্ছে এই মানে যে কোনো বস্তুর ফ্রিকোয়েন্সি আর কি, মানে এনার্জি বের করার সময় কোনো বস্তুর ওইটার ফ্রিকোয়েন্সি আইনস্টাইনের সূত্র থেকে আসছে। আমি তোকে দেখাই হুম, তারা ইয়াটা কই। এই যে ল্যামডা ল্যামডা ইকুয়ালস টু সি বাই এফ। এখানে এফ না দিই নিউ দিছে আর কি, ঠিক আছে? তো ল্যামডা ইকুয়ালস টু যদি সি বাই নিউ হয়, ঠিক আছে? তো নিউ বাই হ্যাঁ সি সমান কি বলতো? ল্যামডা কেমনে ল্যামডা? ল্যামডা সমান ওয়ান সি বাই বাই ল্যামডা নিউ ওয়ান বাই বলছি। ল্যামডা ওয়ান বাই ল্যামডা 1 বাই ল্যামডা, ঠিক আছে? হুম তো এখানে সেম জিনিসটাই করছে, নিউ বাই সি সমান 1 বাই ল্যামডা, এই যে বুঝছস? হুম তো পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর ভরবেগের মধ্যে কানেকশন। এটাই ডি ব্রগলি বলতে চাইছে। তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম দুইটাই প্রকাশ করে। যদি ভরবেগ দেওয়া থাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবি, আর যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ভরবেগ বের করতে পারবি, ঠিক আছে? তাহলে দুইটা ধর্ম আছে না? হুম হ্যাঁ এটাই হচ্ছে ডি ব্রগলি হাইপোথেসিস, ডি ব্রগলির তত্ত্ব। মানে সূত্রটা প্রমাণ করলে যাবে হ্যাঁ, এটা যদি প্রমাণ করতে বলে মানে লিখতে করতে পারোস, বা যদি ২ নাম্বারের জন্য যদি আসে, হ্যাঁ? তাহলে হুম স্টেটমেন্টটা লিখবি। আর এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে না? P equals to h by lambda, এই যে হ্যাঁ এটা লিখে দিলে হবে। ২ নাম্বারের জন্য আসলে এটুক লিখে দিলে হয়ে যাবে। ডেরিভেশন করতে হবে না। আর ডেরিভেশন আসে না। ডি ব্রগলির ডেরিভেশন আসে না। এটা ডেরিভেশন না না, এটা তেমন একটা ইম্পোর্টেন্ট ডেরিভেশন না। এটা এমনি নরমাল। এটা জাস্ট জানার জন্য, আচ্ছা বুঝার জন্য। হুম আচ্ছা এটা জাস্ট একটু চোখ বুলে যাবি, স্টেটমেন্টটা পড়বি, আর এই সূত্রটা মনে রাখবি। এগুলা দিয়ে ম্যাথ আসে। আর যদি ২ নাম্বারের জন্য আসে স্টেটমেন্টটা আর এই যে এখানে যে সূত্র আছে এটা লিখে দিলে ২ নাম্বার পাই যাবি। আচ্ছা, আমাদের ক্লাস শেষ। এটার থেকে কোনো প্রশ্ন? নো প্রশ্ন জাস্ট মুখস্থ করে ফেললো ওকে, আমাদের অধ্যায় শেষ আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।